তো চলো আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসটা স্টার্ট করি। কাইনেটিক থিওরি অফ গ্যাসের কতগুলো স্বীকার্য আছে, এই স্বীকার্যগুলো তোমরা নিজেরা নিজেদের দায়িত্বে পড়ে নেবে। স্বীকার্য থেকে ইদানিংকালে আর প্রশ্ন আসে না। আমরা এদের মেইন যে ফর্মুলা দিয়ে প্রশ্নগুলো দেয়, প্রেশার ক্যালকুলেশনের একটা ফর্মুলা আছে। দেখবে ফর্মুলাটা এরকম করা, পি ইকুয়ালস টু 1/3 এম এন, এটা ছোট হাতের এম, কিন্তু এমটাও ছোট হাতের, এনটাও ছোট হাতের। এখানে একটা সি বার স্কোয়ার করা আছে বাই ভি করা আছে। এই ফর্মুলার ডেরিভেশন মানে এটা কি করে আসে সেটা ফিজিক্সে আছে, আমাদের এখন ডেরিভেশনটা লাগে না, আমরা ডেরিভেশনটা ওই জন্য করি না। তোমাদের শুধু ফর্মুলাটাই মনে রাখতে হয়। এটা মানে ধরো এই যে ছোট হাতের এম, আমরা একটা গ্যাস পার্টিকেলের ভরকে বলি ছোট হাতের এম। আর এন যেটা, এটা কিন্তু মোল সংখ্যা না এখানে, হ্যাঁ, যদি গুলিয়ে না যায়। এনটা মানে কতগুলো গ্যাস অণু আছে, 10টা আছে, 5টা আছে, না 50টা আছে, সেই সংখ্যাটা হচ্ছে এন। তাহলে আরেকবার রিপিট করি, এম হলো একটা গ্যাস অণুর ভর, এন হলো কতগুলো গ্যাস অণু সিস্টেমের মধ্যে আছে, আর ভি হলো পাত্রের আয়তন, পি মানে চাপ। আর নতুন একটা টার্ম এখানে তোমরা দেখবে, সি বার। এই সি বারটাকে আমরা পরে ডিটেলসে বলবো, এটাকে বলা হয় সি আর এম এস। এবার আর এম এস কি, এটা অদ্ভুত ধরনের একটা ভেলোসিটি, এর সিগনিফিকেন্স আমরা একটু বাদে বলবো। তাহলে আপাতত এই যে পি ইকুয়ালস টু 1/3 এম এন সি বার স্কোয়ার বাই ভি, এই ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হচ্ছে চাপ বের করার জন্য। এবারে মনে করো তোমায় বলা হলো যে আমাদের একটা গ্যাস চেম্বার আছে, এই গ্যাস চেম্বারে আমি এক্স্যাক্টলি 1 মোল গ্যাস নিয়েছি। তো গ্যাস যদি 1 মোল হয় তাহলে গ্যাসে অণুর সংখ্যা কত? 6.023 10⁻23। এতগুলো অণু আছে, তার মানে এই এন ইকুয়ালস টু এতগুলো অণু আছে। এখন জানো, এতগুলো অণুর ভরকে আমরা বলি আণবিক ওজন। তার মানে একটা অণুর ভর যদি এম হয় আর অণুর সংখ্যা যদি অ্যাভোগাড্রো সংখ্যা হয়, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলায় ছোট হাতের এম ছোট হাতের এন এই পার্টটা রাখার দরকার নেই, আমরা এর জায়গায় বড় হাতের এম বসাতে পারি, যেটার নাম আণবিক ওজন। তাই ফর্মুলাটাকে মডিফাই করা যায়, পি ইকুয়ালস টু 1/3, এটাকে আমরা ক্যাপিটাল এম করি, আর সি বার স্কোয়ার করি বাই ভি করি। তাহলে ভাবো, ফর্মুলায় ছোট হাতের এম এন না বসিয়ে বড় হাতের এম কখন বসাবো? যখন 1 মোল গ্যাসের কথা বলবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে ওরা গ্যাসের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে বলে। তা আমি কাইনেটিক এনার্জি একটা ফর্মুলা এখান থেকে ডিরাইভ করি, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ওখান থেকে প্রশ্ন হবেই হবে। তো চলো কাইনেটিক এনার্জি ফর্মুলাটা ডিরাইভ করে দেখাই। ধরা যাক আমি এই ফর্মুলাটাকে দেখো স্লাইড মডিফাই করি, ভিটাকে বাঁদিকে নিয়ে আসি। তাহলে এদিকে লেখা যাবে পিভি, আর বাকিটা যা পড়ে থাকে থাক। তাহলে এম 1/3 থাকছে এম সি বার স্কোয়ার। তোমরা আপাতত সি বার স্কোয়ারকে ভেলোসিটি ভাবো, পরে আমি বলবো এই ভেলোসিটিটা নর্মাল ভেলোসিটি থেকে একটুখানি আলাদা, সেটা একটু পরে আলোচনা করি। এবারে পিভির জায়গায় আমরা আরটি লিখতে পারি, তো পিভির জায়গায় আরটি লিখে দিলাম। আর 1/3 কে দেখো স্লাইড মডিফাই করব, এদিকে 2/3 করি, তারপরে আবার এখানে একটা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখবে 2 ক্যান্সেল হয়ে গিয়ে 1/3 থাকে। আর বাকিটা যা আছে তাই থাক, এম সি বার স্কোয়ার। এখন তোমরা সবাই জানো হাফ এম ভি স্কোয়ার কে আমরা কাইনেটিক এনার্জি বলি। তাহলে এই পোর্শনটার জায়গায় যদি কাইনেটিক এনার্জি বলা যায়, তাহলে কাইনেটিক এনার্জি থাকছে, সামনে একটা 2/3 থাকছে। এখান থেকে দেয়ারফোর কাইনেটিক এনার্জি সমান দেখো কি লেখা যায়, কাইনেটিক এনার্জি সমান লেখা যায় 3/2 থাকছে, তার সাথে আরটি থাকছে। এই হলো আমাদের গ্যাসের গতিশক্তি বের করার ফর্মুলা। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা অঙ্ক এখান থেকে আসবেই দেখবে। তো এটা মাথায় রাখো, কাইনেটিক এনার্জি বের করতে গেলে তোমায় শুধুমাত্র টেম্পারেচার জানতে হয়। তাহলে কাইনেটিক এনার্জি 3/2 আরটি, আর এখানে কনস্ট্যান্ট। তাই কোনো কোনো বইতে এরকমও লেখা থাকতে পারে, কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু, এই অ্যানোটেশন করবে না, অ্যানোটেশন করলে অসুবিধা হয়ে যায়। তাহলে আরেকবার বলি, কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার। শুধু যদি টেম্পারেচার চেঞ্জ হয় তবেই কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। প্রশ্ন জিজ্ঞেস করি এক দুটো, দেখো ধরা যাক তোমায় বলা হলো যে আমি একটা অক্সিজেন গ্যাস নিলাম, আর একটা জায়গায় আমি একটা মিথেন গ্যাস নিলাম। দুটোরই টেম্পারেচার আমি 300 কেলভিন নিলাম, এরও টেম্পারেচার 300 কেলভিন, এরও টেম্পারেচার 300 কেলভিন। বলতো এর কাইনেটিক এনার্জি অফ অক্সিজেন গ্যাস অ্যাট 300 কেলভিন, আর সেম ভাবে কাইনেটিক এনার্জি অফ মিথেন গ্যাস অ্যাট 300 কেলভিন, এদের কাইনেটিক এনার্জি ভ্যালু সেম হবে না আলাদা হবে? প্রশ্ন তোমাদের কাছে, তাড়াতাড়ি। হবে। অঙ্কিতা আরেকবার। সেম হবে। সেম হবে অঙ্কিতা, কেন অঙ্কিতা সেম হবে? কারণ আর তো কনস্ট্যান্ট, আর টি এর মানও সেম। একদম। কাইনেটিক তাহলে এনার্জি। হ্যাঁ, তাহলে একটা জিনিস তোমাদের পরিষ্কার, যে কাইনেটিক এনার্জি কিন্তু গ্যাসের মলিকিউলার মাসের ওপর ডিপেন্ড করে না।
মলিকুলার মাস যা হবে হোক, কাইনেটিক থিওরি এটাই বলে যে এদের কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার চেঞ্জ হলে চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ না হলে চেঞ্জ হবে না। তো এখান থেকে যাই প্রশ্ন আসুক, ফোকাস হবে শুধু টেম্পারেচার। এবার ধরো কেউ বললো, আচ্ছা এর 300 কেলভিনে যা কাইনেটিক এনার্জি, বলতো টেম্পারেচার বাড়িয়ে যদি 600 কেলভিন করা যায়, কাইনেটিক এনার্জির মান আগের তুলনায় একই থাকবে নাকি বাড়বে বা কত গুণ বাড়বে, ডট ডট ডট। আমি কিন্তু টেম্পারেচারকে ডাবল করেছি। শুধু অক্সিজেনেরই বাড়লো? আমি মিথেনের সাথে তুলনা করছি না, আমি অক্সিজেনেরই গল্পটা করছি। মানে অক্সিজেনেরই কাইনেটিক এনার্জি একবার 300, একবার 600, তাহলে কোনটা কাইনেটিক এনার্জি বেশি হবে, কেন হবে? 600 বেশি হবে, কারণ টেম্পারেচার বেশি, দুগুণ কত গুণ বেশি বেশি হবে। হবে? কত গুণ বেশি হবে? অ্যান্সার দ্বিগুণ হবে হবে না বেশি? দ্বিগুণ বেশি হবে। দেখো না, টেম্পারেচার কয় গুণ বেড়েছে? টেম্পারেচার যত গুণ বাড়বে ওর কাইনেটিক এনার্জি তত গুণ বাড়বে, কারণ ফর্মুলা দেখো, ফর্মুলাতে তাই লেখা আছে। তো এই হচ্ছে কাইনেটিক এনার্জির ছোট ছোট প্রশ্ন এখান থেকে হতে পারে। আচ্ছা, নেক্সট যেটা আলোচনা করব, আমি একটু আগে তোমাদের বললাম না যে সি বার এটা ভেলোসিটি, কিন্তু এটা একটু অদ্ভুত টাইপের ভেলোসিটি। তা আমি এবার গ্যাসের আলাদা আলাদা যে ভেলোসিটি হয় সেই ভেলোসিটি নিয়ে একটু ডিসকাশন করি। চলো তোমরা হেডিং করো আলাদা করে ভেলোসিটি। আচ্ছা, ভেলোসিটি কেন আলাদা হয় দেখাই। ধরা যাক আমার একটা বড় পাত্র আছে, তাই এই পাত্রে আমি ধরে নিলাম আমার 5 রকমের গ্যাস আছে, বুঝলে? তো ধরো এই 3টে গ্যাস অণু 200 সেন্টিমিটার পার সেকেন্ড এই বেগে যায়। এখানে 5টা গ্যাস অণু আছে যারা কিনা 150 সেন্টিমিটার পার সেকেন্ডে যায়, আর দুটো গ্যাস মলিকিউলস আছে যারা ধরো 250 সেন্টিমিটার পার সেকেন্ডে যায়। এখন তোমরা বলো তো, তাহলে আমার পুরো যে গ্যাস চেম্বার, এখানে আলাদা আলাদা গ্যাসের আলাদা আলাদা ভেলোসিটি, আমি যদি বলি পুরো যে গ্যাস মলিকিউলস তাদের ভেলোসিটি কত, তোমরা কোনটা করে ভেলোসিটি বলবে? 200, 150 নাকি 250, কোনটা ওর ভেলোসিটি? কারো আইডিয়া আছে কোনটা ওর ভেলোসিটি? আচ্ছা আমি বলি। তা সবার প্রথমে আমরা না, সায়েন্টিস্টরা ভেবেছিল যে যেহেতু আলাদা আলাদা মলিকিউলস আছে, আলাদা আলাদা ভেলোসিটি আছে, তাহলে ভেলোসিটি বের করতে গেলে গড় করা দরকার। ওটাকে ওরা প্রথমে নাম দিয়েছিল এভারেজ ভেলোসিটি। হ্যাঁ, ভেলোসিটি গল্পগুলো শোনো, ভালো লাগবে। এভারেজ ভেলোসিটি, তো এভারেজ মানে গড় যেভাবে করে। যেমন 3টে মলিকিউল 200 বেগে যাচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে 200-কে গুণ করি, তারপর আবার যোগ করি কাকে? 5টা মলিকিউল 150 নিয়ে যাচ্ছে, তাহলে 5 × 150। আর দুটো মলিকিউল যাচ্ছে 250 দিয়ে। এগুলোকে যোগ করার পরে টোটাল আমার মলিকিউলস আছে 10টা, 10 দিয়ে ডিভাইড করব, যা বেরোবে সেটা এভারেজ ভেলোসিটি। তখন সায়েন্টিস্টরা ভাবলো তাহলে এটা তো বেশ ভালো, এভারেজ ভেলোসিটি বের করা, ফর্মুলা বানাই। এভারেজ ভেলোসিটি ফর্মুলা বললো N1C1 প্লাস N1 মানে কটা মলিকিউল কি বেগে যাচ্ছে, ওই জন্য N1C1। আর এদিকে হবে N2C2 প্লাস এদিকে হবে N3C3, ডিভাইডেড বাই করে দাও N1 প্লাস N2 প্লাস N3। তো এইভাবে ওরা প্রথম দিকে এভারেজ ভেলোসিটি বের করলো। তো যাই হোক, এভারেজ ভেলোসিটি দিয়ে কিছু অঙ্ক টঙ্ক করেওছে, মেইন সমস্যায় আসলো যখন গতিশক্তি বের করতে গেল। আমি দুটো ভেলোসিটি নিয়ে বলি, ভাবো একটা মলিকিউলের গতিবেগ 2 সেন্টিমিটার পার সেকেন্ড, আরেকটা মলিকিউলের গতিবেগ 4 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার তোমরা বলো তো এই দুজনের এভারেজ ভেলোসিটি কত হওয়া উচিত? সি এভারেজ যদি আমরা এদের দুজনের বের করি, তাহলে 2 + 4/2, তাহলে 6/2 হলে এদের এভারেজ ভেলোসিটি হবে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমরা আলাদা আলাদা করে যার ভেলোসিটি 2 তার যদি গতিশক্তি বের করি, দেখো গতিশক্তি কত বেরোয়। গতিশক্তির ফর্মুলা যদি ভেলোসিটি থেকে বের করতে চাই, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার করি, হাফ এম ভি স্কোয়ার মানে 4, এটা হয়ে যাবে হচ্ছে 2m। তাহলে 2m হলো ওর ভেলোসিটি, ওর কাইনেটিক এনার্জি। এবার যার ভেলোসিটি 4 তার কাইনেটিক এনার্জি বের করি। তার কাইনেটিক এনার্জি হবে, একবারে করি, কাইনেটিক এনার্জি যদি হাফ এম ভি স্কোয়ার করি, আমি একবারে করে দিচ্ছি, এর কাইনেটিক এনার্জি হয়ে যাবে 10, না 10 না সরি 8m। এর কাইনেটিক এনার্জি হবে 8m। এখন দুটোর আলাদা আলাদা কাইনেটিক এনার্জি বের করলাম, আমি এই ভ্যালু আর এই ভ্যালু নিয়ে ওদের এভারেজ কাইনেটিক এনার্জি বের করবো। হ্যাঁ, ওদের কাইনেটিক এনার্জি এভারেজ বের করছি, তো এভারেজ যা হয় 8m এর সাথে 2m কে প্লাস করলাম, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, ভ্যালুটা বেরিয়ে গেল 5m। তো এরকম ভাবে ওরা এভারেজ কাইনেটিক এনার্জি দেখেছে যে 5m। এখন ভাবো তো,
আমি ভেলোসিটিকে এভারেজ করার পর দেখলাম 2-3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। এই ভেলোসিটির হেল্প নিয়ে যদি আমরা এভারেজ কাইনেটিক এনার্জি বের করি, দেখো মিসম্যাচ হবে। হাফ এম ভি স্কোয়ার লিখলাম, ভি এর ভ্যালু 3m, এটা করলে দাঁড়াবে 4.5m। বিজ্ঞানীরা এই জায়গাতে প্রবলেমে পড়লো। ভাবো, ভেলোসিটিকে আলাদা আলাদা করে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করলে এভারেজ ভ্যালু আসে 5m। অথচ এভারেজ ভেলোসিটি দিয়ে আমি যদি এভারেজ কাইনেটিক এনার্জি বের করি, তাহলে ভ্যালুটা আসে 4.5m। তখন সায়েন্টিস্টরা বুঝলো তার মানে এই ভেলোসিটিটা সব জায়গায় হয়তো অ্যাপ্লিকেবল হবে, কিন্তু গতিশক্তি বের করার ক্ষেত্রে এই ভেলোসিটিটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। মাত্র দুটো ভেলোসিটি নিয়ে আমরা যখন ক্যালকুলেশন করলাম, দেখো ডিফারেন্স হয়ে গেছে 0.5। তার মানে দুটোর ডিফারেন্স 0.5। যদি তুমি এরকম 10টা মলিকিউল নাও, ডিফারেন্স বাড়বে। 50টা মলিকিউল, আরো ডিফারেন্স বাড়বে। আর গ্যাস মলিকিউলস আর 40-50টার ব্যাপার না, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যাস মলিকিউলস এর গল্প। তখন ওরা বললো তাহলে এই ভেলোসিটিটা আমাদের খুব একটা কাজের না, কারণ এতে দুটো কাইনেটিক এনার্জির মধ্যে বিস্তর ফারাক আসবে। তাহলে পরীক্ষা এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে যে এভারেজ কাইনেটিক এনার্জি কি প্রবলেম। বলো তো, এভারেজ কাইনেটিক এনার্জি কি প্রবলেম? এভারেজ কাইনেটিক এনার্জিতে মেন প্রবলেমটা কোথায়, এটা নিয়ে কি ডিল করতে গিয়ে সমস্যায় পড়েছি আমরা? এই কথা বলো। চলো, কেউ কথা বলে না, আমিই বলি। স্যার, এভারেজ কাইনেট, হ্যাঁ বলো, শুভ্রদীপ বলো। যখন যখন দুটো আলাদা আলাদা গ্যাসের আলাদা আলাদা কাইনেটিক এনার্জি বের করা হয়, হুম। তখন সেটি যখন এভারেজ ভেলোসিটি বের করা হয় তখন সেটা 5m হয়। আর যখন ওর এভারেজ ভেলোসিটি দিয়ে কাইনেটিক এনার্জি করা হয়, তার তো করে যায়। হ্যাঁ, তাহলে এখানে একটা মিসম্যাচ হলো। তখন সায়েন্টিস্টরা ভাবলো যে আর কোন ভেলোসিটি দিয়ে এইটাকে ম্যাচ করানো যায়। সেটা করতে গিয়ে আবিষ্কার হয়ে গেল সিআরএমএস। এবার দেখো, সিআরএমএস এর ফুল ফর্মটা বলি। ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। বাংলায় বলে গড় বর্গবেগের বর্গমূল। আমি স্টেপ বাই স্টেপ বোঝাই, না হলে মাথায় ঢুকবেই না। প্রথমে ওরা যে বেগগুলো নিয়েছে তাদের বর্গ করতে বলেছে। বর্গ মানে স্কোয়ার। এই স্কোয়ার টার্মটা ওই জন্য এসছে, স্কোয়ার। তাহলে আমরা 2 এর স্কোয়ার করি। 2 এর স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর 4 এর স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। এবার বলেছে মিন করো। প্রথমে স্কোয়ার করো, তারপরে মিন করো। মিন মানে গড় করো। তাহলে এই দুটোকে গড় করলে যোগ করতে হয় আর 2 দিয়ে ডিভাইড করতে হয়। তারপরে আবার রুট করো। রুট মানে এর বর্গমূল করো। ওই জন্য বলছে গড় বর্গবেগের বর্গমূল। কথাটা বোঝার চেষ্টা করো। প্রথমে তোমরা ইংলিশের টার্মগুলোতে আসো, ব্যাক সাইড থেকে আসো। প্রথমে স্কোয়ার করো, মিন করো, তারপর রুট করো। এই দেখো, স্কোয়ার করলাম, মিন করলাম, তারপর রুট করলাম। এটা করলে এই গতিবেগের মানটা দাঁড়িয়ে যাচ্ছে √, দেখো কত দাঁড়াচ্ছে, √10। তাই কি না? এদিকে তোমার দাঁড়াচ্ছে 4, এদিকে 16, 20, 10, হ্যাঁ √10। তাহলে এই দুটো গ্যাসের আরএমএস ভেলোসিটি বেরোলো √10। এবার এই √10 কে নিয়ে আমি যদি এভারেজ কাইনেটিক এনার্জি বের করি, হাফ এম ভি স্কোয়ার, ভি এর জায়গায় √10 বসাও, দেখো ভ্যালুটা কত বেরোবে, 5m। তখন ওরা ভাবলো ফাইন, তাহলে এভারেজ ভেলোসিটি সাকসেসফুল না, রুট মিন স্কোয়ার ভেলোসিটি তুলনামূলক সাকসেসফুল। ও এভারেজ কাইনেটিক এনার্জি আগে আলাদা আলাদা করে যা বের করেছিলাম, ও এক্স্যাক্টলি সেম ডেটা রিপ্রডিউস করে। তাই এটা মোর এফেক্টিভ ক্যালকুলেটিং এভারেজ কাইনেটিক এনার্জি। এটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে এভারেজ কাইনেটিক এনার্জি বের করার ক্ষেত্রে এভারেজ ভেলোসিটি মোর অ্যাপ্রোপ্রিয়েট নাকি আরএমএস ভেলোসিটি মোর অ্যাপ্রোপ্রিয়েট। তোমাদের পরিষ্কার অ্যান্সার হবে স্যার আরএমএস ভেলোসিটি। আমরা ক্যালকুলেশন করে সেটা দেখিয়ে দিলাম। তো এইভাবে আমরা দুটো ভেলোসিটি আজকে দেখলাম। একটাকে নাম দেয়া হলো সি এভারেজ ভেলোসিটি, আরেকটাকে নাম দিলাম আমরা সি আরএমএস ভেলোসিটি। আরেকবার রিপিট করি, এভারেজ এবং আরএমএস বলতো কোনটা কাইনেটিক এনার্জি ক্যালকুলেশনের জন্য বেশি ইফেক্টিভ হওয়া উচিত? সিআরএমএস। সিআরএমএস বেশি ইফেক্টিভ হওয়া উচিত। আচ্ছা, এবার সায়েন্টিস্টরা আরেকটা জিনিস দেখলো, যে ওরা বললো যে হ্যাঁ, এই দুটো বাদ দিয়ে আরেকটা প্রবলেম অ্যারাইজ করে, সেই প্রবলেমটা আমরা দেখি। মনে করো আমি একটু আগে আগের পেজে বললাম না যে অনেকগুলো গ্যাস মলিকিউলস, বিভিন্ন রকম মলিকিউলের বিভিন্ন রকম বেগ হয়। তো ওটাকে বলে ওরা ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস। মানে একটা পাত্রে যদি প্রচুর গ্যাস মলিকিউলস থাকে, বুঝলে, তাদের না ভেলোসিটি ডিস্ট্রিবিউশন একদম আলাদা আলাদা হয়। তো ওটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস। গল্পটা কি, ধরো আমি একটু এলাবোরেটলি বলি আর একটু বড় রেঞ্জ নিয়ে বলি। মনে করো আমার কাছে 100টা গ্যাস মলিকিউলস যাতায়াত করছে 500 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। 1000টা মলিকিউল যাতায়াত করে ধরো 600 সেন্টিমিটার পার সেকেন্ডে। তারপরে ধরো
5,000টা মলিকিউলস যাতায়াত করে, 5,000টা মলিকিউল যাতায়াত করে ধরো 520 ভেলোসিটিতে। এবার ধরো 5টা মলিকিউলস যাতায়াত করে 800 সেন্টিমিটার পার সেকেন্ডে, 3টে মলিকিউল যাতায়াত করে 200 সেন্টিমিটার পার সেকেন্ডে। এরকম ডিফারেন্ট একটা ডিস্ট্রিবিউশন আছে কোনো একটা গ্যাস মলিকিউলসের পুরো চেম্বারটা জুড়ে। এখন আমরা যদি এদের প্রত্যেকের এভারেজ ভেলোসিটি বের করি, তাহলে বুঝতেই পারছো এভারেজ ভেলোসিটি বের করতে গিয়ে একটা সমস্যার বিষয় না, এভারেজ ভেলোসিটিটাকে ইগনোরই করে, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তো এদের যদি আরএমএস বের করি, আরএমএস বের করতে গিয়েও কিছু না কিছু ভ্যালু অবশ্যই পাওয়া যাবে। ওরা আরেকটা জিনিস বললো যে আচ্ছা দেখো তো আহ বেশিরভাগ, আচ্ছা তোমরা বলো তো, এই যে ভেলোসিটি যে রেঞ্জ দেখালাম 500 আছে, 600 আছে, 520 আছে, এদের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস কোন ভেলোসিটিতে যায়? আর আমি আরেকবার কথা বলি, ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস কোন ভেলোসিটিতে যায় সেইটা নিয়ে আলোচনা। বলো সেই ভ্যালুটা কত? আচ্ছা আমি বলি, তোমরা এত উত্তর কম দাও কেন জানি না। ম্যাক্সিমাম মলিকিউলস এর সংখ্যা আসো। হ্যাঁ এই দেখো না, 100টা মলিকিউল, 1000 মলিকিউল, 5টা, 3টা, ম্যাক্সিমাম হলো 50,000। তাহলে 50,000টা মলিকিউল যেখানে 520তে যাতায়াত করে, তখন বিজ্ঞানীরা ভাবলেন, বিজ্ঞানী মানে এই সব ডিস্ট্রিবিউশন নিয়ে যিনি আলোচনা করেছেন তার নাম হলো ম্যাক্সওয়েল, তার নাম ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল ভাবলেন যে আমার তো এত এত ভেলোসিটি নিয়ে ভাবার দরকারই নেই, ম্যাক্সিমাম মলিকিউল হলো 50,000, বাকি 5টা 3টা কি করছে ফরগেট, ওগুলো সিস্টেমের বাইরে। তাহলে 50,000 মলিকিউল যে ভেলোসিটি নিয়ে যাতায়াত করে, এই ভেলোসিটিটাই মোটামুটি ভাবে পুরো গ্যাস মলিকিউলের ভেলোসিটি। এই ভেলোসিটিটাকে ওরা নাম দেয় মোস্ট প্রবাবল ভেলোসিটি, সংক্ষেপে বলা হয় সিএমভি। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি কাকে বলে? তোমরা বলবে কোনো গ্যাস চেম্বারে ম্যাক্সিমাম মলিকিউল যে ভেলোসিটি নিয়ে যাতায়াত করে তার নাম মোস্ট প্রবাবল ভেলোসিটি। এখন ম্যাক্সওয়েল কি করেছে জানো? আচ্ছা তোমরা মোস্ট প্রবাবলের ডেফিনেশন বুঝলে? মোস্ট প্রবাবল কিন্তু 520 হবে, যেটা, যেটার ভ্যালু খুব বেশিও না খুব কমও না, একটা কিছু মাঝামাঝি ভ্যালু, সে যাই হোক গে, কিন্তু অনুসংখ্যাটা ম্যাক্সিমাম। তাই এই ভেলোসিটিকে বলছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। এবার ম্যাক্সওয়েল আরেকটা কাজ করেছে, ম্যাক্সওয়েল করেছে কি, এই যে পুরো চেম্বারটা, এই পুরো চেম্বারটাতে তো আরো অনেক মলিকিউল থাকবে। মনে করো আমি এখানে যে সংখ্যাগুলো লিখেছি, তোমরা ভাবো আমি যদি 1 মোল গ্যাস নিয়ে তা স্টাডি করি, 1 মোল গ্যাসের মধ্যে অণু সংখ্যা থাকে অলমোস্ট 10⁻23। তো ম্যাক্সওয়েল দেখছেন এতগুলো অণু নিয়ে তো স্টাডি করা মুশকিল, তাহলে আমরা স্টাডি করব একটা ফ্র্যাকশন নিয়ে। এবং উনি একটা স্টাডি করে ইকুয়েশন দিয়েছেন, ইকুয়েশনটা আমরা পড়বো না, ওটা সিলেবাসে নেই আমাদের, কিন্তু আমরা ওর স্টাডিটা পড়বো। উনি কি করলেন, একটা গ্রাফে প্লট করলেন, একদিকে প্লট করলেন dn/n, আরেকদিকে প্লট করলেন ভেলোসিটি। আমরা dn/n মানেটা বুঝি, n মানে টোটাল নাম্বার অফ মলিকিউলস, যেমন ধরো 10⁻23। তা আমরা এদের মধ্যে এই সবগুলোকে যোগ করলে আমি ধরে নিলাম 50,000, 50,000 কিছু একটা হয়, হ্যাঁ ধরো, ধরো 51,000ই ধরলাম। তা আমরা এই এতগুলো মলিকিউলের মধ্যে 51,000 মলিকিউলের ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছি। তাহলে এটাকে বলে ফ্র্যাকশন অফ মলিকিউলস। আমরা ডিএন কে বলছি 51,000 আর এন কে বলছি 10⁻23, অর্থাৎ এটাকে বলে ফ্র্যাকশন অফ মলিকিউলস আন্ডার স্টাডি। তাহলে আমরা কত ফ্র্যাকশন মলিকিউল নিয়ে স্টাডি করেছি সেইটাকে ওরা ভেলোসিটির সাথে প্লট করেছে। প্লট করে ম্যাক্সওয়েল একটা ইকুয়েশন দিয়ে এই প্লটিংটা করেছে। করে প্লটটা না এই টাইপের প্লট পেয়েছে, তোমরা প্লটটা ভালো করে ফলো করো, দেখো ম্যাক্সওয়েলের প্লটটা কিরকম। ম্যাক্সওয়েল এই টাইপের একটা ডিস্ট্রিবিউশন পেয়েছে। এবার এই ডিস্ট্রিবিউশনটা থেকে ম্যাক্সওয়েল 3টে কমেন্ট করেছে, সেই কমেন্ট গুলো তোমাদেরকে দেখাচ্ছি, কমেন্ট গুলো পরীক্ষায় আসতে পারে। প্রথম কমেন্ট ম্যাক্সওয়েলের, ম্যাক্সওয়েল বলছে দেখো এই জোনটাতে, এই জোনটাতে ভেলোসিটি কম, এই জোনটাতে ভেলোসিটি বেশি, এই জোনটাতে ভেলোসিটি মডারেট, না খুব বেশি না খুব কম। তো ম্যাক্সওয়েলের পয়েন্ট গুলো শোনো। ম্যাক্সওয়েল বলছে খুব বেশি, খুব কম ভেলোসিটিতে খুব কম সংখ্যক মলিকিউল যাতায়াত করে। তোমরা এই এক্সাম্পল থেকেও বুঝবে খুব কম ভেলোসিটিতে মাত্র 3টে মলিকিউলকে নিয়েছিলাম আমরা। তো ম্যাক্সওয়েল এটাই পেয়েছে, খুব কম ভেলোসিটিতে কম মলিকিউল যাতায়াত করে। আবার দেখো খুব এই জোনটার দিকে দেখো, এটা হাই ভেলোসিটি। ম্যাক্সওয়েল এটাই বলছে যে হ্যাঁ, খুব যদি ভেলোসিটি হাই হয় সেখানেও মলিকিউলের সংখ্যা বেশি না, তুমি দেখো সেখানেও মলিকিউলের সংখ্যা কম। তাহলে প্রথম দুটো পয়েন্ট আগে বলবো, খুব বেশি ভেলোসিটি অথবা খুব কম ভেলোসিটিতে কম মলিকিউল যাতায়াত করে। আর সবচেয়ে বেশি সংখ্যক মলিকিউলস কোথায় আছে দেখো, এই যে সবচেয়ে বেশি সংখ্যক মলিকিউল
এরা যে গতিবেগে যাতায়াত করে ওই গতিবেগটাকে আমরা বলবো মোস্ট প্রবাবল ভেলোসিটি। এইটাই হলো আমাদের গ্রাফে মোস্ট প্রবাবল ভেলোসিটি। পরীক্ষায় এটাই জিজ্ঞেস করবে, এরকম ভাবে একটা লাইন ড্র করে বলবে, বলো তো এই ভেলোসিটিটার কি নাম। তোমায় বলতে হবে যে এটা মোস্ট প্রবাবল ভেলোসিটি। চলো আমি এইটুকু অব্দি তোমাদের কাছ থেকে শুনতে চাই, মোস্ট প্রবাবল ভেলোসিটি কাকে বলে। তোমরা গ্রাফ থেকে আমাকে একটু এক্সপ্লেন করে দাও। কে বলবে মোস্ট প্রবাবল ভেলোসিটি কাকে বলে? চলো, কারোর কাছ থেকে কোনো উত্তর পেলাম না, আমি দিচ্ছি। আচ্ছা, তো মোস্ট প্রবাবল ভেলোসিটি, যত ভেলোসিটি গুলো পাবে তাদের মধ্যে তুমি ভেলোসিটির মান কার কম কার বেশি দেখতে যাবে না। তুমি দেখবে ম্যাক্সিমাম মলিকিউল কোন ভেলোসিটিতে যায়। তো ম্যাক্সিমাম মলিকিউল 50,000, এরা যে ভেলোসিটিতে যায় এটাই মোস্ট প্রবাবল ভেলোসিটি। আচ্ছা বলো তো, আমি আগের পেজে এই যে ডিস্ট্রিবিউশনটা বলেছি, এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী বলো তো কোন ভেলোসিটিটা মোস্ট প্রবাবল ভেলোসিটি? তিনটে ভ্যালু, একটা 200, একটা 150, 150 সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ 150, কারণ এখানে 5টা মলিকুল যাতায়াত করছে। বেশি মলিকুল যে বেগে যাবে সেটাই আমাদের মোস্ট প্রবাবল ভেলোসিটি। এবার ম্যাক্সওয়েল আরেকটা বড় কাজ করেছে। ম্যাক্সওয়েল করেছে কি, এই যে আজকে আমরা 3 রকমের ভেলোসিটি বললাম, একটা এভারেজ, একটা সিআরএমএস, আরেকটার নাম মোস্ট প্রবাবল মানে সিএমপি। এদের তিনজনের তার যে ডিস্ট্রিবিউশন গ্রাফ বা ডিস্ট্রিবিউশন ইকুয়েশন, সেখান থেকে এদের তিনজনের একটা রিলেশন করিয়ে দিয়েছে। সেই রিলেশনটাই আমরা মুখস্থ করবো আজকে। দেখো সেই রিলেশনটা কি, আমরা এই রিলেশনটা ডিরাইভ করবো না, রিলেশনটা মুখস্থ করব। সবার আগে লেখো সি এভারেজ। দেখো সি এভারেজের রিলেশন, সি এভারেজ ইকুয়ালস টু, তোমরা এক্ষুনি মুখস্থ করবে এটা। চলো রুট ওভার দিই। হুম, সি এভারেজ করে রুট ওভার দাও। রুট ওভার ভেতরে লেখো 8RT/πm, ব্যাস এটা সি এভারেজের ফর্মুলা। তারপরে ম্যাক্সওয়েল সি আরএমএস এর ভ্যালু বের করেছে। সি আরএমএস এর ফর্মুলা দিয়েছে √3RT/m, এখানে পাই আছে, এখানে পাই নেই। আর লাস্ট মোস্ট প্রবাবল দিয়েছে, মোস্ট প্রবাবল এর ভ্যালু দিয়েছে ও 2RT/m। তোমাদেরকে এই তিনটে ফর্মুলা মুখস্থ করতে হবে, কোনটা সিএমপি, কোনটা আরএমএস, আর কোনটা এভারেজ। তো চলো এটা মুখস্থ করে ফেলি, আমি পেজটা সরাই, বলো কোনটা কি ছিল। সি অ্যাভারেজ ছিল √8 RT/πm। গুড, সি তারপরে আরএমএস সি আরএমএস ছিল √8 RT/m। আর সি গুড, এমপি ছিল 2RT/m। ফাইন। আচ্ছা এবার এই তিনটের মধ্যে আমাদের একটা রিলেশন চাই, হ্যাঁ। এই রিলেশনটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা তার আগে তোমরা একটা জিনিস বলো তো, আমি যদি সবার মধ্যে রেশিও করি, রেশিওটাতে একটু পরে যাব আমি, তো রেশিও করলে এম, টি, আর এগুলো সব কাটাই যাবে। তার মানে এভারেজের জায়গায় যেটা পড়ে থাকবে সেটা পড়ে থাকবে √8/π। আর আরএমএস এর এখানে যেটা পড়ে থাকবে সেটা √3 পড়ে থাকবে। আর এখানে যেটা পড়ে থাকবে সেটা √2 পড়ে থাকবে। আমি যদি আরটি গুলোকে কেটে দিই, আরটি আর এম। এখন √3 এর ভ্যালু মোটামুটি আমরা জানি 1.732 আসে, √2 এর ভ্যালু 1.414 আসে। আর এটার ভ্যালু আমার এক্স্যাক্টলি মনে নেই, এটার ভ্যালু বোধহয় ওই 1.55 কিছু একটা আসে, হ্যাঁ 1.59 সামথিং কিছু একটা আসে। তো যাই হোক, আমার মুখস্থ নেই, তোমরা মুখস্থ করে নিও। তাহলে আমরা যদি এদের তিনজনের তুলনা করি, সবচেয়ে কম ভেলোসিটি পাওয়া যায় সিএমপি, তারপরে পাওয়া যায় সি এভারেজ, তারপরে পাওয়া যায় সি আরএমএস। তাই সবচেয়ে কম ভ্যালু দিয়ে যদি সবাইকে ডিভাইড করি, আমরা একটা রিলেশন বের করতে পারি। সেই রিলেশনটা আমরা মুখস্থ করব। সিএমপি এর পরে আমরা লিখবো সি এভারেজ, তারপরে আমরা লিখবো সি আরএমএস। ভ্যালুটা কত পাবো জানো? আমি রেশিওটা বলে দিই, রেশিওটা আমার অত মুখস্থ নেই, একটু এদিক ওদিক হতে পারে, তোমরা বই থেকে দেখে নেবে। এমপির সাথে এভারেজ আর আরএমএস এর রেশিও 1:1.128 ছিল মোস্ট প্রবাবলি, তার সাথে ছিল 1.225। এই রিলেশনটা সবাইকে মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করার কারণ বলছি। তাহলে সবচেয়ে কম ভেলোসিটি হচ্ছে সি এমপির হয়, তারপরে সি এভারেজ, তারপরে সি আরএমএস। তো এই জায়গা থেকে দুটো প্রশ্ন হয়। এক, সিএমপির ভ্যালু বলে দিল, হয়তো বলা হলো যে চলো সিএমপির ভ্যালু আমি বলে দিলাম 200 সেন্টিমিটার পার সেকেন্ড, তোমরা সি এভারেজ বের করো।
তো যার এই রিলেশনটা মুখস্থ থাকবে সে এই ভ্যালুটাকে 1.128 দিয়ে গুণ করবে, সি এভারেজ বেরোবে। যদি আমাকে সি আরএমএস বের করতে বলে 1.225 দিয়ে মাল্টিপ্লাই করবো, সি আরএমএস বেরোবে। তো এটা একটা বেস্ট টেকনিক বিভিন্ন ভেলোসিটি গুলোর মধ্যে রিলেশন করা। আরেকটা আমি দেখেছিলাম ম্যাক্সওয়েলের যে গ্রাফ, সেই গ্রাফ থেকে একটা অদ্ভুত প্রশ্ন একবার এসেছিল তোমাদের কোশ্চেন ব্যাংক, আমি দেখেছিলাম কাল অন্য ব্যাচে করাতে গিয়ে। ওখানে না এই ম্যাক্সওয়েলের গ্রাফ থেকে অনেক প্রশ্ন দিয়েছিল ওই কোশ্চেন ব্যাংকটাতে। প্রথম যে প্রশ্নটা ছিল এরকম, ওরা ডিএন বাই এন কে প্লট করেছে। ডিএন বাই এন কে প্লট করার পরে যে গ্রাফটা পেয়েছিলাম আমরা, সেই গ্রাফের মধ্যে তিনটে লাইন ড্র করেছিল। হ্যাঁ, এটা তো ম্যাক্সিমাম মান। তো এখানে এই একটা লাইন ড্র করা, আমি আরেকটা কালার নিলাম, তারপরে এরকম একটা লাইন ড্র করা ছিল, আর আরেকটা লাইন ড্র করা ছিল হচ্ছে এরকম। এখানে বলা ছিল এক্স ভ্যালু এটা, পরেরটা ওয়াই ভ্যালু, পরেরটা জেড ভ্যালু। বলো তো কোন ভ্যালু কি ভেলোসিটিকে ইন্ডিকেট করে, এক্স ওয়াই জেড এর মধ্যে কোনটা কাকে ইন্ডিকেট করে, দেখি বলতে পারো কিনা। চলো শুনতে চাইছি তোমাদের কাছ থেকে। চলো, কেউ কিছু বলছে না, আমি বলি। তোমরা এই রিলেশনটাতে চলে এসো। সবচেয়ে কম ভেলোসিটি যেটা, সেটা সিএমপি। তার মানে আমাদের গ্রাফে এই যে পিক পয়েন্টে যে ভেলোসিটি সিএক্স, এটাকে আমরা বলবো সিএমপি, এটাই মোস্ট প্রবাবল ভেলোসিটি। তারপরেরটা হয় এভারেজ ভেলোসিটি, ফলে এটা হবে যাবে সি এভারেজ। আর সবার লাস্টেরটা সিআরএমএস। এটা এরকম ভাবে উত্তর করবে। এই হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন থেকে। আচ্ছা, 10 মিনিট আছে, 10 মিনিট আমাদের ক্লাস শেষও হয়ে যাবে। এবার তোমরা হেডিং করো, আমরা ডিস্ট্রিবিউশনে টেম্পারেচারের এফেক্ট দেখাবো, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, টেম্পারেচারের এফেক্ট। আমি গ্রাফ দিয়ে টেম্পারেচার এফেক্টটা বোঝাই। আমি সেম ভাবে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন ড্র করব। ম্যাক্সওয়েলের, দাঁড়াও ডিস্ট্রিবিউশনটা ভালো হলো না। এই হচ্ছে ম্যাক্সওয়েলের একটা ডিস্ট্রিবিউশন, এই হচ্ছে ম্যাক্সওয়েলের আরেকটা ডিস্ট্রিবিউশন। তোমরা এই ডিস্ট্রিবিউশন দুটো বোঝো। প্রথম ডিস্ট্রিবিউশনটা আমি T1 টেম্পারেচারে করা, পরেরটা T2 টেম্পারেচারে করা। আমাকে বলতে হবে T1 আর T2 এর মধ্যে কার মানটা বেশি। এই জায়গার ভ্যালুটাকে বলবো C1, এই জায়গার পিক পয়েন্টের ভ্যালুটাকে বলবো C2, এই জায়গার ভ্যালু মানে মোল সংখ্যাকে F1 বলবো, এই জায়গার মোল সংখ্যাকে আমি F2 বলবো। চলো প্রশ্নের উত্তর দাও। T1 T2 এর মধ্যে কে বড় কে ছোট? এটা উত্তর না দিলে কিন্তু আমি ক্লাস আর করাবোই না, যাও। T1 বড়। T1 বড় কেন অঙ্কিতা? T1 কি করে বড় হয়? আচ্ছা চলো কারণ F1 না, এফ এর মান দিয়ে T1 দিয়ে হবে না, যেটা বলি। দেখো তোমরা একটু আগে দেখেছো, আমরা কাইনেটিক এনার্জির যে ফর্মুলাটা বানিয়েছিলাম সেখানে ছিল 2/3/2 আরটি ছিল। টেম্পারেচার বাড়ালে পরিষ্কার কাইনেটিক এনার্জি বাড়ে। কাইনেটিক এনার্জি বাড়া মানে কিন্তু ভেলোসিটি বাড়া। তাহলে আমরা যদি টেম্পারেচারকে বাড়াই, ভেলোসিটি বাড়বে। তুমি দেখো C1 আর C2 এর মধ্যে আমি তো এই অক্ষ বরাবর ভেলোসিটি প্লট করেছি। C1 আর C2 এর মধ্যে কোন ভেলোসিটিটা বেশি? C1 বড় না C2 বড়? অবভিয়াসলি তোমরা ছবির দিকে তাকাও, C2 বড়। তা C2 বড় মানে তো T2 বড়। তার মানে টেম্পারেচার যদি বাড়ে, T2 T1 এর চেয়ে বড়, তার জন্যই তো C2 C1 এর চেয়ে বড়। তাহলে টেম্পারেচারের একটা এফেক্ট, টেম্পারেচার বাড়ালে মোস্ট প্রবাবল ভেলোসিটির মান বাড়ে। কিন্তু অন্যদিকে আরেকটা তথ্য দেখো, F1 এর মানটা কিন্তু কমে গেছে। টেম্পারেচার বাড়ালে পিক পয়েন্টটা ডানে শিফট করে, কিন্তু তার হাইট কমে। তার হাইট মানে আগে যত সংখ্যক মলিকিউল ওই ভেলোসিটিতে যেত, সেই সংখ্যাটা কমে যায়। মানে কি, টেম্পারেচার না সমস্ত মলিকিউলকে একসাথে তার ভেলোসিটি বাড়াতে পারে না। কিছু কিছু মলিকিউল তার ভেলোসিটিকে বাড়িয়ে ফেলে, কিছু মলিকিউল আগের জায়গায় রয়ে যায়। তো ওই জন্য এফেক্টটা এইভাবে মনে রাখো, টেম্পারেচার বাড়ালে ভেলোসিটি বাড়বে, কিন্তু ফ্র্যাকশন অফ মলিকিউলস উইথ দ্যাট ভেলোসিটি উইল বি ডিক্রিজিং। তো এই জন্য আমরা T2 কে T1 এর চেয়ে বড় বলেছি, আর F1টা আবার F2 থেকে বড়। তাই এখানে আমি এটাও নোট করি, F1 এর মান F2 থেকে বড়। তো এটা একটা প্রশ্ন পরীক্ষায় দেয়। আরেকটা প্রশ্ন পরীক্ষায় দেয়, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হলো মলিকিউলার মাসের সাথেও ম্যাক্সওয়েলের যে ডিস্ট্রিবিউশন তার একটা রিলেশন আছে। তো সেটাও আমি একবার দেখাই। তো সেম প্লট আমরা করছি, মলিকুলার মাসের ভেরিয়েশন দেখাবো এবারে। আমরা দুটো গ্রাফ ড্র করলাম, একটা গ্রাফ এরকম ড্র করলাম, আর একটা গ্রাফ আমি এরকম ড্র করলাম। এখানকার মাসটাকে আমি M1 বলছি, এখানকার মাসটাকে আমি M2 বলছি। বলো তো এবার কোন মাসটা বড় M1 M2 এর মধ্যে? আচ্ছা আমি উত্তর দিচ্ছি, সময় আমাদের কম আছে, 5 মিনিট। তা আমি উত্তর দিই, দেখো
তোমরা যদি সি এমপি তার রিলেশনটা দেখো, সেই রিলেশনটা পরিষ্কার বলে দেয়। এই রিলেশনে ছিল, ভুল করলাম, এই রিলেশনে ছিল 2RT/m ছিল রিলেশন। এবারে মাসের সাথে তুমি ভেলোসিটি ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবে, মানে এদের ভেরিয়েশনটা কেমন। মাস আর ভেলোসিটি ইনভার্স। তাহলে এখানে এই জায়গার ভেলোসিটিটাকে চলো আমি C2 বলছি, এই জায়গার ভেলোসিটিটাকে আমি C1 বলছি। এখানে বলো C1 C2 মধ্যে কে বড়? পরিষ্কার ছবি দেখে বলা যায় C1 এর মান C2 এর চেয়ে বড়। যেহেতু এরা এরা ইনভার্স, তাহলে আমি ইনভার্স রিলেশন করব, তার মানে M2 এর মান M1 এর চেয়ে বড়। তাহলে আমরা টেম্পারেচারের রিলেশন দেখালাম, আমরা মলিকুলার মাসেরও রিলেশন দেখিয়ে দিলাম। কাইনেটিক থিওরি আমাদের টোটালি শেষ। তো আজকে আর 6 মিনিট আছে, 6 মিনিটে আর দুটো পার্ট আছে, দুটো পার্ট বললেও বলা যেতে পারে। তাহলে দুটো পার্ট আমি একটু বলেই দিই, হ্যাঁ। আর দুটো পার্ট মাত্র বাকি, তাহলে আমাদের পুরো চ্যাপ্টার শেষ। নেক্সট পার্টটাকে হেডিং করো ডিফিউশন, বাংলায় বলে ব্যাপন, হ্যাঁ। আচ্ছা, ব্যাপন কাকে বলে চলো এক্সাম্পল দিয়ে বোঝাই। তোমাদের আইডিয়া আছে ব্যাপন কাকে বলে? ব্যাপন মানে ধরো তুমি তোমার ঘরের কর্নারে একটা ধূপকাঠি জ্বালিয়ে রাখলে, তো ধূপকাঠির যে গ্যাস পার্টিকেলস গুলো আছে, সেই গ্যাস পার্টিকেলস গুলো আস্তে 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 ডিফিউজ করে করে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। তার মানে ডিফিউশনের মানেটা হলো গ্যাস পার্টিকেল গুলো মোর ডেন্স পোর্শন থেকে আস্তে আস্তে লেস ডেন্স পোর্শনের দিকে শিফট করে যায়। এই প্রসেসটাকে বলে ডিফিউশন। তা আমরা এখানে যে ডিফিউশনটা করব সেটাকে বলে পয়েন্ট ডিফিউশন, বাংলায় ছিদ্র ব্যাপন। ছিদ্র ব্যাপন গল্পটা বুঝে নাও। মনে করো আমি একটা পাত্র নিলাম, সেই পাত্রের মধ্যে কর্নারে এখানে কিছু গ্যাস মলিকিউলস রাখা, এই কর্নারের মধ্যে একটা সরু ছিদ্র করে দিলাম। তো দেখবে এই সরু ছিদ্র পথে গ্যাসরা বাইরে বেরোবে, এটাকে বলা হয় ছিদ্র ব্যাপন। এখন ছিদ্র ব্যাপনে ধরা যাক আমি ক্যালকুলেট করে দেখলাম যে সময় ধরে, ক্যালকুলেশন করে দেখলাম যে সময় ধরে VmL আয়তনের গ্যাস এই ছিদ্র পথে বাইরে বেরোচ্ছে। দাদা একটু ফোন রিসিভ করে দাও। হ্যাঁ রথীন বাবু, রিদিয়ার পরীক্ষা চলছে, আজকেরটাও না একটু অফ থাকবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ফোন করতাম আপনাকে। আজকেরটা অফ থাকবে, শুক্রবার হবে। শুক্রবার হবে, হ্যাঁ, শনিবার পরীক্ষা নেই তো। ঠিক আছে। হ্যাঁ, টাকাও যেটা বলছিলাম। তো ধরা যাক সেকেন্ড টাইমে VmL আয়তনের গ্যাস ব্যাপিত হয়। তাহলে আমি যদি বলি বলতো একক সময়ে কত আয়তনের গ্যাস ব্যাপিত হয়, অ্যান্সার নিশ্চয়ই বেরোবে V/T। একক সময়ে যতটা আয়তনের গ্যাস ব্যাপিত হলো, এটাকে বলে রেট অফ ডিফিউশন। আমরা প্রকাশ করব ছোট হাতের আর দিয়ে। তাহলে ছোট হাতের আর মানে V/T। এটাই হলো ডিফিউশনের রেট। কোন গ্যাস কোন রেটে ডিফিউশন হবে সেটা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন হবে। হ্যাঁ, R=V/T। এবার গ্রাহাম নামে একজন সায়েন্টিস্ট, উনি ক্যালকুলেশন করে দেখিয়েছেন যে গ্যাসের যে ডিফিউশন রেট সেটা সরাসরি যেটা ওর ঘনত্ব তার বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। তার মানে আমরা লিখবো রেট মানে আর প্রপোর্শনাল টু 1/√D। আবার কখনো কখনো কোনো বইতে এই ছোট হাতের ডিটাকে রিপ্লেস করে ওরা বড় হাতে ডি দেয়, যেটাকে আমরা বলি বাষ্প ঘনত্ব, ভেপার ডেন্সিটি। তো ছোট হাতের ডি জায়গায় বড় হাতের ডি। এবং তোমরা চ্যাপ্টার 1 এবং ক্লাস 10-এ বোধহয় পড়ে এসছো যে মলিকুলার মাসের সাথে বাষ্প ঘনত্বের একটা সম্পর্ক আছে। আমরা M=2D বলি। তার মানে এটা পরিষ্কার, এই যে মলিকুলার মাস বাষ্প ঘনত্বের সাথে সমানুপাতিক। তাহলে মলিকুলার মাস যদি বাষ্প ঘনত্বের সাথে সমানুপাতিক হয়, আমরা বাষ্প ঘনত্বের জায়গায় M বসাতেই পারি। অর্থাৎ আর প্রপোর্শনাল টু দেখো কি লিখতে পারি, 1/√M লিখতে পারি। এই লাস্টের ফর্মুলাটা সবচেয়ে কাজের ফর্মুলা। কেন বলছি দেখো, এক্সাম্পল দিই। ধরো তোমাদের কাউকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, আমি যদি মিথেন এক জায়গায় নেই আর এই জায়গায় কার্বন ডাই অক্সাইড নেই, বলতো কোন গ্যাসটা বেশি রেটে ব্যাপিত হবে? তো আমরা অ্যান্সারটা দেওয়ার আগে এম এম দেখবো। মিথেনের এম ক্যালকুলেট করে দেখবে 16 আসে, কার্বন ডাই অক্সাইডের এম ক্যালকুলেট করে দেখবে 44 আসে। তো 44 তো বেশি। ফর্মুলা এটাই বলে যার মাস বেশি তার রেট অফ ডিফিউশন কম। অর্থাৎ মিথেন ছোট, যে হালকা, যে তার রেট অফ ডিফিউশন হাই। অর্থাৎ মিথেনের রেট অফ ডিফিউশন কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি। এখন যদি আলাদা আলাদা দুটো গ্যাসের মধ্যে ডিফিউশন রেটের তুলনা করি, তাহলে আমরা এই রিলেশনটা করতেই পারি। R1/R2 এটা সমান সমান হবে √, যেহেতু ব্যস্তানুপাতিক, M2 উপরে যাবে, M1 নিচে আসবে। তাহলে এই যে দুটো রিলেশন, একটা এই রিলেশন আর একটা এই রিলেশন, এই দুটো রিলেশন দিয়ে আমরা ব্যাপনে অঙ্কগুলো করব। এই হলো মোটামুটি আমাদের চ্যাপ্টার। আরেকটা পার্ট আছে, সেই পার্টের অঙ্ক আমরা প্রথম চ্যাপ্টারে খানিকটা করে দিয়েছিলাম। দেখবে ওখানে
অংশ চাপ দিয়ে একটা কথা বলা ছিল, ইংলিশে আমরা সেটাকে বলি পার্শিয়াল প্রেশার। তো তোমরা পার্শিয়াল প্রেশারটা আমি শুধু একটু বলে দিই, যেহেতু আগে আলোচনা করা ছিল, এখানে আমি ওটা নিয়ে খুব আলোচনা করব না। পার্শিয়াল প্রেশার সংক্রান্ত যে ল, সেটা ডাল্টন বলে একজন সায়েন্টিস্ট দিয়েছিলেন। হ্যাঁ, নামটা আমি লিখছি, ওনার নাম হচ্ছে ডাল্টন। দেখো ডাল্টন কি বলেছিল, মনে করা যাক আমার গ্যাস চেম্বারে দু রকম গ্যাস আছে। অক্সিজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আমি ধরে নিলাম 3 মোল আছে। আর নাইট্রোজেন গ্যাস আছে, আমি ধরে নিলাম নাইট্রোজেন 7 মোল আছে। তাহলে এরা দুজন মিলে পাত্রের ভেতরে যতটা চাপ তৈরি করবে, আমি ধরে নিলাম এরা দুজন মিলে পাত্রের ভেতরে চাপ তৈরি করছে 600 mm of Hg। তো ডাল্টন বলছেন যে এরা দুজন মোট যা চাপ প্রয়োগ করে, তাকে যদি আমরা টোটাল পি বলি, অক্সিজেন একা হলে মানে অক্সিজেন 3 মোল নিলে যতটা চাপ দিত, সেটাকে ওর অংশ চাপ বলবো। নাইট্রোজেন একা 7 মোল যা চাপ দিত, সেটা ওর অংশ চাপ বলতাম। আমরা অক্সিজেনের অংশ চাপকে ক্যালকুলেট করবো এরকম ভাবে, দেখো পার্শিয়াল প্রেশার ক্যালকুলেট করার নিয়ম, অক্সিজেনের মোল ভগ্নাংশ দিয়ে টোটাল চাপকে গুণ করে দেবে। আর মোল ভগ্নাংশ বের করা আগেও শিখিয়েছিলাম, আবার বলি, অক্সিজেনের মোল ভগ্নাংশ মানে ওর মোল বাই টোটাল মোল। তা ওর মোল তো 3 হয়, টোটাল মোল দুজনকে যোগ করলে 7 হয়। তাই 3/7 ইন্টু পি, পি এর মান 600 বলেছিলাম। চলো ক্যালকুলেশনটা করি। তাহলে 3/10 ইন্টু 600, এটা করলে যা হবে সেটা অক্সিজেনের অংশ চাপ। আবার যদি বলি না, চলো নাইট্রোজেনের অংশ চাপ ক্যালকুলেট করি, তাহলে নাইট্রোজেনের হবে 7/10, আর তাকেও টোটাল প্রেশার দিয়ে গুণ করবো। সরি, টোটাল প্রেশার 600 ছিল। এইরকম ভাবে অংশচাপ বের করা যায়। অংশচাপ বের করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বের করো, মোল চাপ দিয়ে গুণ করে দাও, অংশচাপ শেষ। আমরা গ্যাস চ্যাপ্টারটা দুদিনে মোটামুটি শেষ করে দিলাম। এবার পরের দিন থেকে আমরা একটা লম্বা প্ল্যান করব,